নাসিরউদ্দিন পাটোয়ারি, সালাউদ্দিন আম্মার, এই ছেলেগুলা কি পরিমাণ ঝুঁকি নিয়ে হাসিনার ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছিল। শুধু চিন্তা করে দেখেন, আম্মার কে একটা অস্ত্র দিয়ে কার্টুন বানাচ্ছে। আমরা যারা উন্নত বিশ্বে লম্বা সময় ইউরোপে থেকে এসেছি, বিরোধী দলকে নিয়ে মানুষ কার্টুন বানায় না, কারণ বিরোধী দল সরকার না। কার্টুন মানে হচ্ছে যে আপনি রাষ্ট্রকে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন। ক্ষমতাটা কার কাছে? বিরোধী দলের কাছে ক্ষমতা। বিরোধী দল দেশ চালায়, তাও কি তৃতীয় বিরোধী দল। জুলাইতে দেখেন কার্টুন আঁকতেছে হাসিনাকে নিয়ে না, নাহিদের শরীর নিয়ে কার্টুন আঁকতেছে। তাহলে আপনি দেখেন তো আমাদের গণমাধ্যম, আমাদের কার্টুনিস্টদের যে মনস্তত্ত্ব সেটা কি বদলেছে কিনা। কার্টুন নাহিদকে নিয়ে জুলাইতে কার্টুন কে আঁকতে পারে যে আওয়ামী ফ্যাসিবাদকে এখনো মনে প্রাণে ধারণ করে? তারা আলো আসবেই গ্রুপের যারা নায়ক নায়িকারা ছিলেন, যাদের ব্যবসা চলে গেছে, তাদের মধ্যে বেকারত্ব চলে আসছে। একইভাবে দেখেন পাটোয়ারি কি বলছে, সেই বক্তব্যটা নিয়ে প্রত্যেক দিন টকশোতে আলোচনার প্রশ্নের ফ্রেমিংটা দেখেন। প্রধানমন্ত্রীকে যারা ভুয়া বলছে, আমাদের নেতা নেত্রীদের যারা খুবই জনপ্রিয় এমপি ছিল, জনপ্রিয় পৌরসভার চেয়ারম্যান, জেলে থেকে নির্বাচিত হয়েছে, তাদেরকে নিয়ে কথা বলা যাবে না। কেন কথা বলা যাবে না? গণতন্ত্রে কি আপনি ঠিক করে দিতে পারবেন? আবার কথা বলা যাবে, কিন্তু শব্দ ঠিক করে দেওয়া হচ্ছে। এই ভাষায় এই শব্দে কথা বলা যাবে না, শুধু এতটুকু বলা যাবে। এই গণতন্ত্র তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি 17 বছর। হাসিনার সময় আপনি দেখবেন নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ না কেউ ভুল বুঝাচ্ছে। নিশ্চয়ই এই খবরটা মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যায় নাই, গেলে উনি এইভাবে আচরণ করতেন না। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল অ্যাডভাইস দেওয়া হচ্ছে। আপনি দেখবেন যে ইনায়ে বিনায়ে একজন ব্যক্তিকে দেবতা তুল্য করবার যে প্রয়াস, যে তাকে সমালোচনা ঊর্ধ্বে রাখতে হবে, কারণ সে নবী রসুলের পর্যায়ে চলে গেছেন। গণতন্ত্রে কোনো নবী রসুল নাই, এটা মাথায় রাখবেন। নবী রসুল ধর্মে আছে, রাষ্ট্রে গণতন্ত্রে কোনো নবী রসুল নাই। নবী রসুলের সাথে ধর্মের সম্পর্ক, রাষ্ট্রের সাথে সম্পর্ক, নাগরিকের সামাজিক চুক্তির ভিত্তিতে গণতন্ত্রে সমালোচনার ঊর্ধ্বে কোনো ব্যক্তি নাই, থাকতে পারবে না। তাহলে যদি থাকে, তাহলে সেটা ফ্যাসিবাদের দিকে টার্ন করবে, সেটা যে নামে করেন, যে দলের ব্যানারে করেন। তাহলে আমরা আজকে যখন সাংবাদিক এবং গণমাধ্যমকে সাধুবাদ জানাই, তাদের যারা যারা খুবই সাহসিকতার সাথে রিপোর্ট করেছেন, তাদেরকে আসলে নিজেদেরকেও আত্মপর্যালোচনা করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আসলে নিজেদের খাইসলত, নিজেদের আমলনামা, নিজেদের খতিয়ান, গত 16 বছর 17 বছর আপনারা কি করেছেন, এই করবার ফলে কি কি লাভ ক্ষতি হয়েছে। আমাদের একজন সেনা কর্মকর্তা মেজর জাহিদ, তাকে আপনারা দেখেছেন, তিনি ধার্মিক মানুষ ছিলেন। তার কাছে এত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যেটা সে সরকারের মতো, আওয়ামী লীগের মতো করে পালন করতে রাজি ছিলেন না, কারণ সেটা দেশের বিপক্ষে যায়, দিল্লির পক্ষে যাবে, কিন্তু বাংলাদেশের বিপক্ষে যাবে, এগুলো উনি করতে অস্বীকার করেছিলেন। পুলিশের একটা সেকশন গিয়ে, র্যাবের একটা সেকশন গিয়ে তাকে 16-17টা গুলি করে বাসার সামনে মেরেছে, এবং সেটা সেনাবাহিনীর একটা অংশের সমর্থনই মেরেছে। শুধু তাকে হত্যা করে নাই, তার স্ত্রীকে জঙ্গি বানিয়েছে, এবং তাকে যখন স্ত্রীকে গ্রেফতার করেছে, এই বিশ্ববিদ্যালয়ের এই যে হিন্দুত্ববাদী বাম ফ্যাসিস্ট বলি না, শুনলে পরে গায়ে লাগে তাদের, দালাল আওয়ামী লীগের এবং দিল্লির এই দালাল শিক্ষকরা গিয়ে ডিবি অফিসে ওই ওয়াইফকে প্রশ্ন করেছে, আপনি কবে থেকে পর্দা করেন, আপনি কবে থেকে ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আপনাদের ভিতরে এই প্রান্তিকতা কবে থেকে তৈরি হয়েছে, আপনার স্বামী এই জঙ্গিপনার দিকে কবে থেকে আকৃষ্ট হলেন। একটা মানুষ নামাজ পড়ে, দাড়ি রাখছে, মসজিদে যায়, হজ করছে, রোজা রাখে, এর মানে কিছু জঙ্গি হয়ে গেছে? আপনারা গত কয়েকদিন আগে দেখলেন না যে এই যে আয়নাঘর বন্দিশালা দেখতে গেল, সেখানে প্রচুর ইসলামিক বই পাওয়া গেছে, বস্তা বস্তা ইসলামিক বই দেখানো হয়েছে। যখন কোনো ব্যক্তিকে জঙ্গি বানাবে, ওই বইগুলো লাইব্রেরির থেকে, শেলফ থেকে নামায় তার সামনে রেখে ছবিগুলো তুলতো, যে এই লোকটা জঙ্গি চিন্তা করে বলে আমরা তাকে গ্রেফতার করছি। এবং সেই স্ত্রীকে, ওনার সেনা কর্মকর্তার স্ত্রীকে 3 বছর পরে আবার 2-3 বছর সন্তান সহ জেল খাটতে হয়েছে জঙ্গিপনার দায়ে। এবং এই লোকটাকে জঙ্গি হিসাবে ফিক্স করা যে সঠিক ছিল, তাকে হত্যা করা যে সঠিক ছিল,
তার বউকে গ্রেফতার করা যে সঠিক ছিল সেইটা আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব গণমাধ্যম প্রত্যেকদিন রিপোর্ট করেছে। কেন? কারণ উনি হচ্ছে এমন একজন সেনা কর্মকর্তা যিনি দিল্লির আধিপত্যবাদ মেনে নেন নাই। উনি সেনাবাহিনীর ভিতরে ভারতের এত ইন্টারফারেন্স পছন্দ করেন নাই। উনি ডিজিএফআই এর অফিসে রয়ের সেকশন উইং বসানোর বিরোধিতা করেছিলেন। তাহলে এই রাষ্ট্রটা কোথায় চলে গেছে? মানে এই সাংবাদিকরা আসলে কার পক্ষে সাংবাদিকতা করলেন, কার পক্ষে লিখলেন, কার জন্য দাঁড়ালেন? এই গুরুত্বপূর্ণ বিখ্যাত পত্রিকা বাংলা ইংরেজি আপনারা আসলে কার দালালি করলেন? আপনারা হুজুরদের বিপক্ষে দাঁড়াইছেন, আপনারা মৌলবাদীদের বিপক্ষে, ৭১-এর ঘাতক রাজাকার আলবদরদের বিপক্ষে, বা দিন শেষে আপনি কার পক্ষে? এটা ইনএভিটেবলি প্রমাণিত হয়ে গেছে যে আপনারা অধিকাংশ গণমাধ্যম, গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো আপনারা গত ১৭ বছরের শুধু আওয়ামী লীগের পারপাস সার্ভ করেন নাই, আপনারা ভারতের পারপাস সার্ভ করেছেন। আপনারা মস্তিষ্কে, মগজে, চিন্তায়, আপনাদের বুদ্ধিজীবিতায় শতভাগ বিজেপির হিন্দুত্ববাদীর রাজনীতি একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে চাপিয়ে দিয়েছেন, যেটা কোনো প্রয়োজন ছিল না, যেটা কোনো তথ্য ভান্ডার নাই, যেটা কোনো বাস্তবতা নাই। তাহলে আজকে আমরা এই আহ্বানটা করছি যে বাংলাদেশে আজকে আমাদের সবাইকে, গণ অভ্যুত্থানের পক্ষে যত শক্তি আছে সবাইকে আমাদেরকে এই অ্যাসেসমেন্টটা করতে হবে যে গত ১৭ বছরে যারা মুসলিম ছিলেন, যারা আমরা সবাই গণ অভ্যুত্থানের অংশীজন, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির, হেফাজত, যত এবি পার্টি, এনসিপির আজকে যারা আছেন সবাই মিলে এটা মাথায় রাখতে হবে যে আমাদের জাতীয় শত্রু সাপেক্ষে এই রাষ্ট্র গঠনের যে লড়াই, সেই লড়াইটা আমরা সবাই মিলে কিভাবে চাপিয়ে যাব। সরকারকে আহ্বান করছি, আপনারা দয়া করে গণমাধ্যমে কারা কারা আওয়ামী ফ্যাসিবাদের দালালি করেছেন, জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন, জিয়া পরিবার, ইসলামপন্থী রাজনীতি যারা করেছেন, কোনো কারণ ছাড়া যাদেরকে সন্ত্রাসী বানিয়েছেন, জঙ্গি বানিয়েছেন, দিল্লির গোলামি করেছেন, তাদেরকে আইডেন্টিফাই করেন। তারা আজকে হয়তো বিএনপির জন্য বন্ধু সুলভ মনে হচ্ছে, কিন্তু মাথায় রাখবেন এরা কিন্তু বিএনপিকে গত ১৭ বছর ধরে ছবল দিয়েছে, জিয়া পরিবারকে ১৭ বছর ধরে ছবল দিয়েছে, ২০ দাঁত চেপে দিয়েছে। অতএব সেই জায়গায় আমাদের এই শত্রুদেরকে আমরা যেন ভুলে না যাই এবং সবাই মিলে গণ অভ্যুত্থানের অংশীজনের ভিতরে আজকে যে টেনশন তৈরি হচ্ছে ক্যাম্পাসে, ক্যাম্পাসের বাইরে বিভিন্ন জায়গায়, এটা কারো জন্য উপকারী হবে না। যারা বয়সে কম, তরুণ, তারা মনে রাখবেন 93, 94, 95, 96-তে কিন্তু একই ঘটনা ঘটেছে। বন্ধু অংশীজন রাজনীতিবিদদের ভিতরে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ভিন্ন মত থাকবে। সম্মানের সাথে আমরা সবাই সবার ভিন্ন মতকে ডিল করব, কিন্তু এর বাইরে যদি কারো চরিত্র নষ্ট করবার চেষ্টা করা হয়, কাউকে পার্সোনালি আঘাত করা হয়, রাজনীতির বাইরের অরাজনৈতিক শব্দ দিয়ে রাজনীতি করবার চেষ্টা করা হয় এবং সেটাকে কেন্দ্র করে যদি রাজনীতির পরিবেশ নষ্ট হয়, এখানে সহিংসতা ফিরে আসে, এইটা কারো উপকারে আসবে না দিন শেষে, এটা মাথায় রাখবেন। তাই আমি দেশের সকল গণ অভ্যুত্থানের পক্ষের যত রাজনৈতিক দল আছেন, সরকারের বিরুদ্ধে, সংসদের বাইরে সবাই মিলে কিছু কমন জায়গায় আমাদের একমত হতে হবে। সেটা হচ্ছে আমাদের আজাদির প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার প্রশ্ন, আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, গণ অভ্যুত্থানের প্রশ্ন, জুলাইয়ের প্রশ্নে। এই প্রশ্নে আমরা কোনো দ্বিমত করব না এবং এখানে সবাই মিলে কাজ করবেন এবং সেই কাজ করবার নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আপনি দয়া করে সকল দলের